প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের সাথে যথারীতি আছি আমি শারমিন আফরোজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে পড়ছো এবং যারা এমএসএস প্রিলিমিনারিতে পড়ছো, তোমাদের একটি কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই কোর্সের একটি কমন টপিক আছে যেটি তোমাদের 2 ইয়ারেই আছে, সেটি হলো কূটনীতি। আজ আমি তোমাদের ক্লাসে এই কূটনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বলা হয় যে আধুনিক যুগে পররাষ্ট্রনীতি প্রণয়নের বা বাস্তবায়নের একটি অন্যতম হাতিয়ার হচ্ছে কূটনীতি, যেটি আন্তর্জাতিক রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত টপিক। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কূটনীতি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে ছবি দেখছো। এখানে 3 জন ব্যক্তির ছবি রয়েছেন। প্রথম ছবিটিতে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি হলেন ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি একজন দক্ষ কূটনীতিবিদ ছিলেন এবং তিনি জাতীয় সংসদের মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আমি এখানে যেভাবে তাকে যে নামে তাকে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে তিনি একজন দক্ষ কূটনীতিবিদ ছিলেন বাংলাদেশের। তিনি বর্তমানে পৃথিবীতে বেঁচে নেই। তার জীবদ্দশায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বাস্তবায়নের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছেন। অর্থাৎ তিনি একজন কূটনীতিবিদ। দ্বিতীয় ছবিতে তোমরা যাকে দেখছো তিনিও একজন কূটনীতিবিদ। তাকে তোমরা হয়তো চিনতে পারো অথবা নাও চিনতে পারো। আমি তোমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনিও একজন দক্ষ কূটনীতিবিদ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিবিদ, বাংলাদেশেই নিযুক্ত মার্কিন কূটনীতিবিদ। এবং তারপরে যিনি রয়েছেন তাকেও তোমরা হয়তো চিনবে। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিবিদ ছিলেন। দীর্ঘ সময় তারা দুজনই দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এখানে আমি যাদের ছবি উপস্থাপন করার চেষ্টা করেছি তারা বাংলাদেশের কূটনীতির দায়িত্ব পালন করেছেন বা তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা কূটনীতিবিদ। এখন কথা হচ্ছে কূটনীতি কী সেটা আমাদেরকে বিস্তারিত জানতে হবে। আমরা জানি যে আধুনিক যুগে কূটনীতিকে বলা হয় একটা রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের ইচ্ছা বা চাহিদা বা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইংরেজিতে যাকে আমরা বলি ডিপ্লোমেসি, বাংলায় সেটি হচ্ছে কূটনীতি। আমরা জানি যে বর্তমানে পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে, উন্নত রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, বিভিন্ন ক্যাটাগরি রাষ্ট্র রয়েছে। এই সকল রাষ্ট্রই একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে কিন্তু তাদের কর্মকাণ্ড সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা অব্যাহত রাখছে। অর্থাৎ কোনো রাষ্ট্রই কিন্তু একা চলতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রকেই তাদের বিভিন্ন প্রয়োজনে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে চলতে হচ্ছে, আর সেখানে কূটনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের সাথে এই যে কূটনীতি, এই শব্দটা গভীরভাবে যুক্ত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা যত বাড়ছে, কূটনীতির গুরুত্ব কিন্তু তার সাথে সঙ্গতি রেখে বেড়েই চলেছে। রাষ্ট্রের বক্তব্য এবং মতামত অন্য রাষ্ট্রের কাছে কিভাবে আসলে উপস্থাপন করা হয়, কিভাবে প্রকাশ করা হয়, সেজন্য কিন্তু মাধ্যম লাগে। সেগুলো কিভাবে, কোন মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হয়, অনেক সময় সরকার বিবৃতি প্রদানের মাধ্যমে সেগুলো অন্য রাষ্ট্রের কাছে উপস্থাপন করে। আবার আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথে সরাসরি একটা মিটিং হয় বা যোগাযোগ হয় বা টেলিফোন আলাপ বা যেভাবে হোক সরাসরি রাষ্ট্রপ্রধানদের সাথে একটা কমিউনিকেশন হয়। আবার অনেক সময় আমরা দেখি যে পররাষ্ট্র অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রে আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী থাকেন, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তিনি একজন মিডিয়েটরের ভূমিকা পালন করেন। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন সম্মেলন হয়, মতবিনিময় সভা হয়। এভাবেও কিন্তু মতবিনিময় হয় বা মতামত প্রকাশ করে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছে। এছাড়া আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে বা তৃতীয় পক্ষের সাহায্যে বক্তব্য পেশ করা হয় বা প্রচেষ্টা চালানো হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছে কূটনীতিবিদ প্রেরণের মাধ্যমে বা কূটনৈতিক প্রতিনিধি প্রেরণের মাধ্যমে সংবাদ আদান প্রদান করার চেষ্টা করে বা পারস্পরিক ভাবের বিনিময় করে।
হ্যাঁ, কূটনীতিবিদ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা এই যে কূটনৈতিক কর্মকাণ্ড যারা পরিচালনা করেন কূটনীতিবিদ, তাদেরকে আমরা কিন্তু দুটো নামে জানি, এক হচ্ছে অ্যাম্বাসেডর, আরেক হচ্ছে হাই কমিশনার। অ্যাম্বাসেডর বলা হয়, সাধারণত কূটনীতিবিদদেরকে বলা হয় অ্যাম্বাসেডর, উচ্চ পর্যায়ে যারা প্রতিনিধি, এবং তবে ব্রিটিশ কমনওয়েলথভুক্ত যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রের কূটনীতিবিদদেরকে কিন্তু অ্যাম্বাসেডর বলা হয় না, তাদেরকে বলা হয় হাই কমিশনার। এইটুকুই হলো পার্থক্য, অর্থাৎ অ্যাম্বাসেডর, হাই কমিশনার তাদের একই কাজ, এবং এদেরকে আমরা কূটনীতিবিদ হিসেবে জানি, যাদের কাজ হচ্ছে একটা রাষ্ট্রের ইচ্ছা, চাহিদা, আশা, আকাঙ্ক্ষা বা তাদের স্বপ্ন, ভবিষ্যৎ, এগুলি অন্য রাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয় কূটনীতিবিদদের মাধ্যমে। আর যারা এই কাজটা করেন তাদেরকে কূটনীতিবিদ বলা হয়। আর কূটনীতিবিদদের কাজটাই হলো কি, ডিপ্লোমেসি বা কূটনীতি। যাই হোক, তাহলে তোমরা মোটামুটি একটা সামারি পেলে কূটনীতির। আমি একটু বিস্তারিত আলোচনায় যাই। প্রথমত আমরা একটু কূটনীতির সংজ্ঞাগত বা শব্দগত অর্থ একটু দেখার চেষ্টা করি। শব্দগত অর্থে আমরা কূটনীতি কাকে বলি। ইতিমধ্যে তোমরা জেনেছো যে কূটনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিপ্লোমা থেকে, যার আভিধানিক অর্থ হলো চতুর কৌশল। অর্থাৎ একটা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে প্রেরিত প্রতিনিধি কী করবেন, তার চতুর কৌশল প্রয়োগ করে সে ওই রাষ্ট্রের কাছ থেকে তার উদ্দেশ্যটাকে আদায় করার চেষ্টা করবেন। তোমরা এখানে ছবিতে অনেকগুলি ছবি দেখছো, এই ছবিতে আলাপ আলোচনা করছেন, কোলাকুলি করছেন, হ্যান্ডশেক করছেন। দিস ইজ দ্য প্রসেস। এই প্রসেসগুলিকে তারা অ্যাপ্লাই করে কী করেন, তাদের আলাপ আলোচনা, মতামতগুলি তারা কী করেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অর্থাৎ এইটাই আমরা বলি যে কূটনীতি। তাহলে আমরা শব্দগত অর্থে কূটনীতি কি সেটা কিন্তু জানলাম। কূটনীতিকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আমরা সেখান থেকে কয়েকটা সংজ্ঞা দেখব। ডিপ্লোমেসি সম্পর্কে স্যার আর্নেস্ট স্যাটো বলেছেন যে ডিপ্লোমেসি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যাক্ট টু দ্য কন্ডাক্ট অফ অফিসিয়াল রিলেশন বিটুইন দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। আমি একটু ভেঙে বলছি। ডিপ্লোমেসি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ কূটনীতি হচ্ছে কি, বুদ্ধিমত্তার প্রয়োগ, অ্যান্ড ট্যাক্ট টু দ্য কন্ডাক্ট অফ অফিসিয়াল রিলেশন, অর্থাৎ এটা একটা প্রক্রিয়া বা প্রসেস। অফিসিয়াল রিলেশন অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে অফিসিয়াল রিলেশনস, এখানে বলা হলো যে বিটুইন দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, অর্থাৎ স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে যে অফিসিয়াল রিলেশনটা সেটাকে কন্ডাক্ট করার জন্য ডিপ্লোমেটরা কী করেন, তাদের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করেন। এটাকে বললেন তিনি কূটনীতি। আমরা আরেকটা সংজ্ঞা দেখব। এই সংজ্ঞাটা দিয়েছেন এন.জি. প্যাডেলফোর্ড এবং জি.এ. লিঙ্কন। তারা যৌথভাবে এই সংজ্ঞাটা দিয়েছেন, দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড নেগোসিয়েশন বাই উইচ স্টেটস কাস্টমারিলি ডিল উইথ ওয়ান অ্যানাদার ইন টাইম অফ পিস। অর্থাৎ যখন একটা রাষ্ট্রে বা কতগুলো রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ একটা অবস্থা বিরাজ করে, তখন কী হয়, কূটনৈতিক প্রতিনিধিদের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা হয়, নেগোসিয়েশন করা হয়, অর্থাৎ একটা কী বলা হয়, এটাকে সমঝোতা করা হয় কতগুলো রাষ্ট্রের মধ্যে, এবং এই যে সমঝোতা করা হয় সেটাকে বলা হচ্ছে কূটনীতি। আমরা আরও একটা সংজ্ঞা দেখব। হ্যারল্ড উইলসন তিনি বলেছেন যে কূটনীতি হলো পররাষ্ট্রনীতি, অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে নীতিগুলো অবলম্বন করা হয় সেটাকে পররাষ্ট্রনীতি আমরা বলি। আর সেটাকেই তিনি বললেন কূটনীতি। তিনি আরও বলেন যে কূটনীতি হলো আলাপ আলোচনার মাধ্যমে পররাষ্ট্রনীতির সাফল্য অর্জন, অর্থাৎ একটা রাষ্ট্রের যে গৃহীত নীতি পদ্ধতি সেটাকে সাকসেসফুল করে তোলে কূটনীতি। সুতরাং কূটনীতির এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এগুলোর সামারি করলে আমরা এরকম বলতে পারি যে কূটনীতি হলো এমন একটা প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের সরকারের মধ্যে সংযোগ সাধনের আলাপ আলোচনা পরিচালিত হয় এবং পররাষ্ট্রনীতিকে বাস্তবায়িত করার চেষ্টা করা হয়। অর্থাৎ এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করা হয়, যে প্রক্রিয়া করা হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি কূটনীতি। আমরা এই যে কূটনীতির বিকাশ বা উদ্ভব কীভাবে হয়েছে সেটা জানবো। আমাদের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কূটনীতির উদ্ভব ও বিকাশ। এই যে আধুনিক যুগে এত সভ্য সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি একেবারে মিটিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখি যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে, আরও স্মার্ট থেকে স্মার্টতর সিস্টেম অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এই যে কূটনীতি, এটা কি আসলে আধুনিক যুগের উদ্ভাবন নাকি এর উৎপত্তি আরও অনেক আগেই হয়েছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে।
তো আমরা একটু জেনে নিই। দেখো, কূটনীতির যে বিকাশ, কূটনীতি একটি প্রাচীন পদ্ধতি, অর্থাৎ প্রাচীনকালেও কিন্তু এর প্রয়োগ বা ব্যবহার ছিল। প্রাচীন চীন, ভারত, মিশর, গ্রিস, রোম, নবজাগরণের সমকালীন ইতালি, এছাড়াও বাইজেন্টাইন সভ্যতা, তোমরা জানো যে বাইজেন্টাইনের নাম শুনেছ, সেই সময়েও কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সরকার এই কূটনৈতিক কৌশলকে প্রয়োগ করেছেন বা এইভাবে সেই সময় বিকশিত হয়েছে। প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং আধুনিক জাতীয় রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে এই কূটনৈতিক যে ব্যবস্থা, এটা আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়ায়। তোমরা এখানে ছবিতে একজন ব্যক্তিকে দেখছো, তিনি হচ্ছেন কৌটিল্য, যাকে বলা হয় কূটনীতির জনক। তিনি একজন ভারতীয় দার্শনিক। এরা কূটনীতির উদ্ভব কীভাবে হয়েছে এবং কূটনীতি কীভাবে বিকশিত হয়ে আজকের পর্যায়ে এসেছে, সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। তবে এই কূটনীতি কিন্তু কোনো নতুন বিষয় নয়, এটি একটি প্রাচীন পন্থা। বলা হয় যে প্রাচীন চীন, ভারত, মিশর, গ্রিস, রোম, নবজাগরণের সমকালীন ইতালি, বাইজেন্টাইন প্রভৃতি রাষ্ট্রে কূটনীতির কৌশল উদ্ভাবিত হয়েছে এবং বিকশিত হয়েছিল। প্রাচীন যুগে গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রগুলোর মধ্যেও কিন্তু কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল। জনৈক রাষ্ট্রবিজ্ঞানী বলেন যে আধুনিক কূটনীতির উৎপত্তি প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর পরস্পরের সম্বন্ধের মধ্যে পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে অধ্যাপক নিকলসন অবশ্য একটা কথা বলেছেন যে 500 খ্রিস্টপূর্বাব্দের দিকে নগর রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিনিধি বিনিময় এমনই স্বাভাবিক ছিল যে তাকে আধুনিক কূটনৈতিক যোগাযোগের মতোই মনে করা হতো। অর্থাৎ প্রাচীনকালেও অত্যন্ত আধুনিকভাবেই কূটনীতিকে ব্যবহার করা হয়েছে। তবে জাতীয় রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে এই কূটনৈতিক যে সম্পর্কের দিকগুলো বিভিন্নভাবে এগুলি আরও সম্প্রসারিত হয়েছে, আরও শক্ত ভিত্তির উপর স্থাপিত হয়েছে। মধ্যযুগের শেষের দিকে কূটনীতিবিদ্যাকে একটা সুনির্দিষ্ট পেশা হিসেবেই নেওয়া হয়েছে। ইতালিতে সেটি করা হয়েছে এবং আমরা কূটনীতি বিকাশের গুরুত্বপূর্ণ একটা সময় বলতে পারি যে ম্যাকিয়াভেলির ইতালি কূটনীতি বিকাশের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল সেই সময়। এবং এক্ষেত্রে বিশেষ করে তার যে বিখ্যাত একটি বই রয়েছে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স, এই প্রিন্স গ্রন্থের কথা আমরা উল্লেখ করতে পারি। সেখানে আমরা পাই যে 16 শতকে ইতালির নগররাষ্ট্রসমূহ লন্ডন, প্যারিস এবং পবিত্র রোম সাম্রাজ্যের স্থায়ী কূটনৈতিক মিশন গঠন করেছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কূটনীতি কিন্তু চমৎকারভাবেই সেই প্রাচীনকাল থেকে আস্তে আস্তে বিকশিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তোমরা স্ক্রিনে একটি ছবি, একজন ব্যক্তির ছবি দেখছো। তিনি হচ্ছেন ভারতীয় দার্শনিক কৌটিল্য, যাকে বলা হয় কূটনীতির জনক। অর্থাৎ কৌটিল্যের লেখালেখির মাধ্যমে আমরা এটা পাই যে কূটনীতিকে একেবারে আধুনিক ভিত্তির উপর দাঁড় করিয়ে বা আধুনিক পররাষ্ট্রনীতি প্রণয়নের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে তাদের আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখেছি। তোমরা স্ক্রিনে দেখছো একজন ব্যক্তির ছবি, তিনি হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি, ইতালির বিখ্যাত একজন রাষ্ট্রচিন্তাবিদ, রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ। তার বিখ্যাত বই দ্য প্রিন্স গ্রন্থের আমরা কূটনীতির বিকাশ দেখি এবং কূটনীতিকে বা কূটনৈতিক চিন্তাধারার একটা নতুন রূপ লাভ করেছিল মূলত ম্যাকিয়াভেলির চিন্তাভাবনা থেকেই। তবে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও কিন্তু কূটনীতির গুরুত্ব অনেক বেড়েছে। তবে তারও আগে যেমন আমরা বলতে পারি অষ্টাদশ শতাব্দীতে কূটনীতি তার সুবর্ণ যুগে প্রবেশ করেছে। বলা হয় যে সেই শতকে শেষের দিকে শিল্প বিপ্লব হয়েছে, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের মাধ্যমে কূটনীতির ইতিহাসে নতুন ধারা উন্মোচিত হয়েছে। এরপরে 19বিংশ শতকে নেপোলিয়নের পরিচালনাধীন যুদ্ধের সমাপ্তির পরপরই আমরা দেখেছি যে আইলা চ্যাপেলের কংগ্রেসের নিয়মাবলীতে কূটনীতিক পদ্ধতি এবং নিয়মকানুন আনুষ্ঠানিক রূপ লাভ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অষ্টাদশ এবং 19বিংশ শতাব্দীতেও কিন্তু কূটনীতি সুন্দরভাবে বিকশিত হয়েছে এবং পরবর্তীতে বিংশ শতকে কূটনীতির ক্ষেত্রের আরও অনেক পরিবর্তন হয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে, যে কারণে কূটনৈতিক যোগাযোগ ব্যবস্থারও কিন্তু বিকাশ ঘটেছে চমৎকারভাবে। আর বর্তমান যুগের কথা যেটা আমরা বলতে পারি যে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে কূটনীতি আরও ব্যাপক অগ্রগতি বা উন্নতি সাধন করেছে। সাম্প্রতিককালে কূটনীতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হচ্ছে।
এবং একেবারেই আধুনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তবে সর্বোপরি আমরা বলতে পারি যে কূটনীতি প্রাচীনকাল থেকে শুরু হলেও বর্তমান অবস্থায় আরও পরিশীলিত হয়েছে এবং বলা হয় যে বর্তমান কূটনীতিকে বলা হয় প্রকাশ্য কূটনীতি, অর্থাৎ এখন কোনো কিছুই আর গোপনে হয় না, এখন প্রকাশ্যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কীভাবে কোন দিক থেকে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু এখন ওপেন, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের কাছেই ওপেন। অর্থাৎ বর্তমান কূটনীতি হলো গণতান্ত্রিক কূটনীতি, আর এই কূটনীতির মূল উদ্দেশ্যই হলো জনগণের স্বার্থে জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করা, অর্থাৎ মূল টার্গেট হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। তাহলে আমরা কূটনীতির উদ্ভব এবং বিকাশ সম্পর্কে জানলাম। এবার আমাদের জানতে হবে কূটনীতির প্রকারভেদ, কূটনীতি কত ধরনের হতে পারে সেটা আমাদেরকে জানতে হবে। তোমাদের বিভিন্ন সময় প্রশ্ন হয় যে কূটনীতির শ্রেণীবিভাগটা তুলে ধরো বা ব্যাখ্যা করো, তো আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। বিভিন্ন ধরনের কূটনীতি আছে, বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। তোমরা দেখতে পাচ্ছ যে গোপন কূটনীতি, উন্মুক্ত কূটনীতি, গণতান্ত্রিক কূটনীতি, সম্মেলন কূটনীতি, সর্বাত্মক কূটনীতি, ব্যক্তিগত কূটনীতি। এখন কথা হচ্ছে যে এই কূটনীতি ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। প্রথমত গোপন কূটনীতি কী? এই গোপন কূটনীতি কথার মধ্যেই কিন্তু বিষয়টা লুকিয়ে আছে। কূটনীতির একটা প্রাচীন পন্থা হচ্ছে গোপন কূটনীতি, যখন গোপনীয়তাই ছিল প্রধান লক্ষ্য, অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে সম্পর্ক, লেনদেন করা হতো, কথার আদান প্রদান করা হতো, কি তাদের ভেতর আদান প্রদান করা হচ্ছে সেটি গোপন থাকতো। গোপনীয়তাই ছিল সেই সময়ের কূটনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ সকল কর্মকাণ্ডই গোপন থাকতো। এরপরে আরও মানুষের চিন্তাভাবনা সম্প্রসারিত হয়েছে, আধুনিক হয়েছে, যে কারণে গোপন কূটনীতি তার গুরুত্ব হারিয়েছে। সেই জায়গায় এসেছে উন্মুক্ত কূটনীতি। এখন উন্মুক্ত কূটনীতি অনেক বেশি জনপ্রিয় এবং এটা শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরের থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য ঘটনাই হলো প্রকাশ্য বা উন্মুক্ত কূটনীতির উদ্ভব। মূলত প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এর জন্য দায়ী এবং উদারনৈতিক গণতন্ত্রের সংকট, রুশ বিপ্লব, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জনগণের সচেতনতা, জনমতের গুরুত্ব, বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, জনসংযোগ সাধনের ব্যবস্থা, বিপুল অগ্রগতি এবং পররাষ্ট্রনীতি প্রণয়নের জনসাধারণের অংশগ্রহণের দাবি কূটনীতির ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনেছে, যে কারণে আমরা দেখি যে উন্মুক্ত কূটনীতির চাহিদা অনেক বেড়েছে এবং জনপ্রিয়তাও বেড়েছে। এরপরে আমরা দেখব গণতান্ত্রিক কূটনীতি কী। বিংশ শতাব্দীর প্রথমার্ধে গণতান্ত্রিক কূটনীতির সাধারণ ব্যবহার শুরু হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে এটা একটা নতুন ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করে, কারণ এই সময় থেকেই গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের প্রাধান্য পায়, অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেটাকে বলা হয় গণতান্ত্রিক কূটনীতি। এর কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন গণতান্ত্রিক কূটনীতিতে জনগণের দায়িত্বহীনতা অনেক সময় লক্ষ্য করা যায়, যে কারণে এটা আবার অনেক সময় সমালোচিত হয়েছে। যাই হোক, গণতান্ত্রিক কূটনীতি একটা সময় এসে গুরুত্ব পেয়েছে। এরপর আমরা দেখব সম্মেলন কূটনীতি, যেটা আধুনিক যুগে আরও বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষভাবে সম্মেলনের মাধ্যমে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে এই ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রবণতা আমরা দেখি। আন্তর্জাতিক রাজনীতি তথা কূটনীতির ক্ষেত্রে একে একে একটি নতুন ধারা উন্মোচিত হয়েছে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সমস্যা নিরস্ত্রীকরণ, আণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ, আঞ্চলিক বিরোধ, আন্তর্জাতিক উত্তেজনা প্রশমন ইত্যাদি সমস্যার সমাধানের জন্য দেখা যায় যে সম্মেলন আহ্বান করা হয়। বিভিন্ন রাষ্ট্র কী করে? সম্মেলন করে। সম্মেলনের মাধ্যমে সমঝোতায় আসে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা। সেখানে এই কূটনীতির গুরুত্বের কারণে আধুনিক যুগে বৃদ্ধি পেয়েছে। এবং তোমরা খেয়াল করলে দেখবা যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় কিন্তু সম্মেলন হয়, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে সম্মেলন হয়। সেখানে অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক, এরকম অনেক বিষয় আছে, সেখানে আলোচিত হয়। যে কারণে এই সম্মেলন কূটনীতি একটা গুরুত্বপূর্ণ একটা কূটনীতি শ্রেণী বিভাগের মধ্যে অন্যতম। এরপরে আমরা আলোচনা করব সর্বাত্মক কূটনীতি। বিংশ শতাব্দীতে সর্বাত্মক রাষ্ট্রের উদ্ভব আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমস্যা সৃষ্টি করেছে। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে নিশ্চয়ই সর্বাত্মকবাদ সম্পর্কে ধারণা পেয়েছো। সর্বাত্মকবাদ বা টোটালিটারিয়ানিজম, আমরা সর্বাত্মকবাদী রাষ্ট্র দার্শনিক হিসেবে আমরা হিটলার এবং মুসোলিনিকে জানি, অর্থাৎ যারা রাষ্ট্রের সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন। এখন সর্বাত্মক কূটনীতি সেই ধরনেরই যে কূটনৈতিক ব্যবস্থা সর্বাত্মক চিন্তাভাবনা করে, যে অনেক সময় এটা রাজনীতিতে একটা সংকটেরও সৃষ্টি করে, সমস্যারও সৃষ্টি করে। এসব রাষ্ট্রগুলোর তাদের সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের জন্য সামরিক, রাজনৈতিক, মানসিক সকল প্রকার পদ্ধতি ব্যবহার করতে থাকে।
তারা বস্তুবাদ, জাতিগত শ্রেষ্ঠত্ব, বহুত্ব তত্ত্বের সাহায্যে আসল উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, তো এই কূটনীতিকরা সর্বাত্মকবাদী রাষ্ট্রের একনায়কের আদেশ অনুসারে ভূখণ্ড দখলের প্রতিনিধি হিসেবে কাজ করে। সর্বাত্মকবাদী কূটনীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সমাজতান্ত্রিক ব্লক ও পুঁজিবাদী ব্লকের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। কোল্ড ওয়ার, আমি তোমাদেরকে যে পড়িয়েছিলাম স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। অর্থাৎ এমন অনেক রাষ্ট্র রয়েছে পৃথিবীতে যে রাষ্ট্রগুলি কী করে, নিজেদের ইচ্ছাকে অন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা সবসময় নিজেদের স্বার্থটাকে হাসিল করার চেষ্টা করে, এবং সেটি করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সেই যে প্রচেষ্টা বা তারা চালায় সেটাকে বলা হয় যে সর্বাত্মক কূটনীতি। এছাড়াও কূটনীতির আরও একটা শ্রেণী বিভাগ রয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিগত কূটনীতি। আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণকে ব্যক্তিগত কূটনীতি বলা হয়। অর্থাৎ তারা পার্সোনালি যে ডিলটা করে থাকেন, পররাষ্ট্রমন্ত্রীরা বা রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরা, এই ধরনের কূটনীতি পৃথিবীতে অনেক আমরা দেখেছি বা এই ধরনের ইতিহাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে এবং 1941 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে রুশ কমিউনিস্ট পার্টির প্রধান জোসেফ স্ট্যালিনের আলাপ আলোচনা এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়া 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ব্যক্তিগত যোগাযোগ প্রভৃতি ব্যক্তিগত কূটনীতির উদাহরণ আমরা বলতে পারি। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেমন সার্ক, আসিয়ান, ন্যাটো, G7 প্রভৃতি উচ্চ পর্যায়ের অধিবেশন বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদেরকে তাদের পরস্পরের মধ্যে মতামত ভাবের আদান প্রদানের সুযোগ করে দেয়। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগত কূটনীতির উদ্ভব হয় আমরা দেখি। তো শিক্ষার্থীরা, আমি কূটনীতির যে শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করলাম, এই 6টি মূলত প্রধান শ্রেণী বিভাগ। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলেই এগুলোর অ্যান্সার করতে পারবে। এবার আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কূটনীতিবিদদের ভূমিকা ও কার্যাবলী। অর্থাৎ এই যে কূটনীতিবিদরা, হাই কমিশনার, অ্যাম্বাসেডার যাদেরকে আমরা বলছি, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সংযোগ স্থাপন করেন, তাদের কাজ কী বা ভূমিকা কী সেটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, ডিটেলস একটু জানতে হবে। তাদের অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলোকে আমি কয়েকটা পয়েন্ট আউট করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সাথে তারা মধ্যস্থতা করে। হ্যাঁ, একটা রাষ্ট্রের যে সংস্কৃতি বা সম্পদ যা কিছু আছে সে কী করে, অন্য রাষ্ট্রের কাছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করে, এবং এই দুই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক, সুযোগ সুবিধার আদান প্রদান, সহযোগিতা, এই সকল কিছুই কিন্তু এই কূটনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আধুনিক যুগে এই কূটনীতিবিদদের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক বেড়ে গেছে। তোমরা খেয়াল করলে দেখবা যে বাংলাদেশে প্রেরিত যে হাই কমিশনাররা আছেন বা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে হাই কমিশনাররা আছেন, তারা কাজ করছেন, তারা কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হয়ে তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। আবার বাংলাদেশে যারা আছেন তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি সব কিছুই কিন্তু আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন। এতে করে কি, বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে কিন্তু আমাদের জানার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কী কাজ তাদের, সেটা আমরা এবার একটু জানব। প্রথমত স্বার্থ সংরক্ষণ। কূটনীতিবিদদের যেই কাজই থাকুক না কেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা যেই রাষ্ট্র থেকে প্রেরিত হয়েছেন সেই রাষ্ট্রের স্বার্থ তারা সংরক্ষণ করবেন, অর্থাৎ ওই রাষ্ট্রের স্বার্থেই তারা কাজ করবেন। এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। কূটনীতিবিদদের প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে তাদের স্বদেশের স্বার্থ রক্ষা করা। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট জন বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ হচ্ছে কূটনীতিবিদদের মূল কাজ। আন্তর্জাতিক চুক্তি ও আইনের সঙ্গে সঙ্গতি রেখে যে নীতি নির্ধারিত হয় তার প্রতি তাদের সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হয় যেন এগুলো ব্যাহত না হয়। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। হ্যাঁ, তার মানে স্বার্থ রক্ষা করা তাদের প্রথম কাজ। দ্বিতীয়ত, তাদের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হচ্ছে প্রতিনিধিত্ব। তারা অন্য রাষ্ট্র থেকে প্রেরিত হন আরেক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন তাদের গুরুত্বপূর্ণ কাজ। কূটনৈতিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের অন্যতম গুরুত্বপূর্ণ বা মুখ্য দায়িত্ব আমরা যদি বলি, সেটি হচ্ছে প্রতীকী প্রতিনিধির ভূমিকা পালন করা। কূটনীতিকরা প্রতীকী দায়িত্ব পালন করেন এবং অন্য কূটনীতিক প্রতিনিধিদের প্রতীকী অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশ বা অন্যান্য দেশের রাষ্ট্রদূত বিদেশে নিজ দেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাছাড়াও বৈদেশিক দূতাবাসে নিযুক্ত কর্মচারী, অন্যান্য কূটনীতিবিদ এবং ওই দেশের বৈদেশিক সাহায্যের উচ্চতর সংস্থাগুলোর সাথে সম্পর্কের মাধ্যমে নিজস্ব উদ্দেশ্যাবলীকে কার্যে পরিণত করেন।
এটা তাদের গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ তারা একটা রাষ্ট্রের হয়ে তারা প্রতিনিধিত্ব করেন। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ দেখব, সেটা হচ্ছে প্রতিবেদন প্রেরণ, হ্যাঁ, রিপোর্টিং। কূটনীতিকগণ স্বদেশের সরকারকে বিদেশি সরকারের লক্ষ্য সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সংবাদ প্রেরণ করেন। আমরা আন্তর্জাতিক রাজনীতির দুজন তাত্ত্বিক পামার এবং পার্কিন্সের একটা মতামত এখানে বলতে পারি যে রিপোর্টস ফ্রম ডিপ্লোমেটস ইন ফিল্ড অ্যান্ড ইন দ্য ফিল্ড আর দ্য র ম্যাটেরিয়াল অফ ফরেন পলিসি। অর্থাৎ একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রথম যে বিষয়টা সেটাই হচ্ছে কি রিপোর্ট প্রেরণ করা, অর্থাৎ তিনি যে দেশে আছেন সেই দেশের কী অবস্থা সেটা সম্পর্কে তিনি কিন্তু প্রতিনিয়তই তার সরকারকে একটা রিপোর্ট প্রেরণ করছেন, আপডেট দিচ্ছেন। হ্যাঁ, তার রাষ্ট্র সম্পর্কে ওই রাষ্ট্রের কী ভাবমূর্তি বা ধারণা সেগুলি সম্পর্কে কিন্তু সে আপডেট দিচ্ছেন। তার মানে এটা তার গুরুত্বপূর্ণ একটা কাজ, প্রতিবেদন দেয়া। এবং সেই প্রতিবেদন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল বিষয়ের উপরেই কিন্তু সেই প্রতিবেদনটা ওই রাষ্ট্রকে দিয়ে থাকে। কূটনীতিবিদদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আলাপ আলোচনা, ইংরেজিতে যাকে আমরা বলি নেগোসিয়েশন। তারা কি করেন, অন্য রাষ্ট্রের সাথে কী করেন, বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় আসেন। হ্যাঁ, কূটনৈতিক প্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্বই হলো এই আলাপ আলোচনা পরিচালনা করা। কূটনৈতিক কার্যাবলী পরিচালনাকারী রাষ্ট্রদূত নিজের দেশের কূটনৈতিক প্রতিনিধি রূপে অন্য দেশের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেন। এ দায়িত্বের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির খসড়া রচনা, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয় সম্পর্কে লেনদেন এবং সেই সম্পর্কে খসড়া রচনা করা, আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সংগঠন গড়ে তোলা, বেসামরিক বিমান চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক, বিনিময় নিয়ন্ত্রণ, ভ্রমণ ইত্যাদি যাবতীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন কে, কূটনীতিবিদ। এটি তাদের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও তাদের আরও অনেক কাজ রয়েছে, যেমন বাণিজ্যিক প্রতিনিধিত্ব, গুরুত্বপূর্ণ কাজ। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক থাকে, ব্যবসা বাণিজ্যের ব্যবসায়িক সম্পর্ক থাকে। তো সেক্ষেত্রে সেই প্রতিনিধিত্বটাও কিন্তু তাদের মাধ্যমেই হয়, অর্থাৎ একটা দেশের কয়টা পণ্য অন্য দেশে যাবে বা কত ট্যাক্স আসবে, কত শুল্ক আসবে, এই যে অনেক বিষয় কিন্তু আছে এর সাথে রিলেটেড, সেইগুলো নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করে। এবং প্রতিনিধিত্বের জায়গাটা থাকেন কি কূটনীতিবিদ, অর্থাৎ বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে তিনি কী করেন, এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এটা তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এই সকল কিছু করার ক্ষেত্রে তিনি কী করবেন, নিজ রাষ্ট্রের স্বার্থকে সংরক্ষণ করার চেষ্টা করবেন সবার আগে। এছাড়া আমরা আরেকটা কাজ দেখছি, সাংস্কৃতিক কার্যাবলী। বর্তমানে আমরা বলতে পারি যে কূটনীতিবিদগণ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের সাংস্কৃতিক কার্যাবলীরও সম্মুখীন হয়ে থাকেন। তখন তাদেরকে সাংস্কৃতিক কার্যাবলী সম্পাদন করতে হয়। তারা সাংস্কৃতিক বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণও করে থাকেন। তারা নিজ দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে সুন্দর ও সার্থকভাবে তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে যাতে ব্যাপক আদান প্রদানের কাজ সুষ্ঠুভাবে চলে, একজন কূটনীতিবিদ কিন্তু সেদিকেও খেয়াল রাখেন। সুতরাং এটি তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা বলতে পারি। এরপর আমরা বলবো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, দুটো রাষ্ট্রের সাথে গুড রিলেশনশিপটাকে বিল্ড আপ করার বা ডেভেলপ করার ক্ষেত্রে কূটনীতিবিদ অত্যন্ত চমৎকার ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি এক্ষেত্রে চতুর কৌশলটা প্রয়োগ করে সম্পর্কটাকে কিন্তু সুন্দর রেখে তিনি অনেক দাবি দেওয়া, অনেক কিছু কিন্তু আদায় করতে পারেন। হ্যাঁ, সুতরাং ফ্রেন্ডশিপ রিলেশনটাকে ডেভেলপ করা বা ধরে রাখার কাজটাও কিন্তু কূটনীতিবিদ করে থাকেন। বা বন্ধুত্বের জায়গাটা যদি দুর্বল থাকে সেটাও কিন্তু একজন দক্ষ কূটনীতিবিদ সেই জায়গাটাকে আরও স্মুথ করতে পারেন, আরও ডেভেলপ করতে পারেন। সুতরাং একজন দক্ষ ও কুশলী কূটনীতিবিদই পারেন বিভিন্ন রাষ্ট্রের সাথে নিজ দেশের সুসম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে। এছাড়াও কূটনীতিবিদদের আরও অনেক কাজ রয়েছে, অনেক কিছু আছে, লিখিত অলিখিত অনেক কাজই তাদেরকে করতে হয়। যেমন অনেক আপোষমূলক কাজ করতে হয়। সঙ্গত কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। এই সংঘাত নিরসনের সময় পবিত্র দায়িত্ব কিন্তু কূটনীতিবিদরাই পালন করেন। কূটনীতিবিদগণ আপোষ মীমাংসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাছাড়া কূটনীতিবিদগণ অনেকাংশেই রাজনৈতিক কার্যাবলীও সম্পাদন করেন। কখনো কখনো কূটনীতিবিদগণ প্রতীকী হিসেবে অবতীর্ণ হন অনেক গুরুত্বপূর্ণ কাজে। কূটনীতিবিদগণ নিজ রাষ্ট্রের প্রতীকী দায়িত্ব পালনের পাশাপাশি অন্য কূটনৈতিক প্রতিনিধিদের প্রতীকী অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন এবং দেশের প্রতিনিধি হিসেবে। সুতরাং শিক্ষার্থীরা, আমি কূটনীতিবিদদের ভূমিকা বা কাজ সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করলাম, এর বাইরেও তারা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ, তাদের সামনে যে কাজগুলো এসে যায় সেগুলো তারা পালন করেন এবং সকল কাজ করতে গিয়ে তারা নিজ রাষ্ট্রের স্বার্থ, নিজ রাষ্ট্রের সব কিছুকে সামনে রেখে তারা এই কাজগুলি করে থাকেন। তো এরপরে আমরা কূটনীতির আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, কূটনৈতিক বিমুক্তি। তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে কূটনৈতিক বিমুক্তি কী বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস কী।
এটা কিন্তু জানতে হবে। এই যে কূটনীতিবিদরা কাজ করছেন, এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, এটি কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি পেশা, সম্মানজনক একটি পদ, এবং যে কোনো মানুষ, যেন তেন মানুষ কিন্তু কূটনীতিবিদ হতে পারেন না। অনেক অভিজ্ঞতা সম্পন্ন, যিনি ইংরেজি খুব ভালো জানেন, যিনি অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে ভালো জানেন, যিনি ভালোভাবে সব কিছু উপস্থাপন করতে পারবেন, এইরকম গুণ সম্পন্ন মেধাবী ব্যক্তিদেরকেই কিন্তু কূটনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কাজটি করতে গিয়ে তারা কতগুলো বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেন। এই যে সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করেন সেটাকেই বলা হয় কূটনৈতিক বিমুক্তি। দেখো, আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি যে কূটনৈতিক বিমুক্তি কি। আধুনিককালে কূটনীতিবিদগণ কতগুলো বিশেষ অধিকার ও দায়মুক্তি ভোগ করে থাকে, যা দেশের বেসামরিক বা বেসরকারি নাগরিকরা কিন্তু ভোগ করতে পারে না, তাদেরকে প্রদান করা হয় না। তো সেটাই হচ্ছে কূটনৈতিক বিমুক্তি, অর্থাৎ কিছু বিশেষ অধিকার এবং দায়মুক্তি তারা ভোগ করেন, সেটাকে আমরা বলি কূটনীতিক বিমুক্তি। এখন কথা হচ্ছে যে এই যে কূটনীতিক বিমুক্তি, এগুলো কী, কোন কোন বিশেষ সুযোগ সুবিধাগুলি তারা ভোগ করে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি এখানে দেখো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পতাকা ও প্রতীক ব্যবহারের অধিকার। পতাকা, এই যে তোমরা একটা গাড়ির ছবি দেখছো, বাংলাদেশের জাতীয় পতাকার বাহী একটি গাড়ি, এটা কিন্তু তুমি আমি ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এমন ব্যক্তিরাই ব্যবহার করবে যারা গুরুত্বপূর্ণ পদে আছে। সুতরাং একজন কূটনীতিবিদ তিনি কিন্তু এটা পারেন। তার গাড়িতে তিনি পতাকা ব্যবহার করতে পারবেন, প্রতীক ব্যবহার করতে পারবেন। তিনি যে মিশনে তিনি জায়গা লাভ করবেন, অর্থাৎ তিনি যেখানে থাকবেন সেখানে তাকে জায়গা দেওয়া হবে, হাই সিকিউরিটি দিয়ে তাকে রাখা হবে। মিশন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের বাসভবনের উপর কর্তৃত্ব থাকবে তাদের, কর এবং শুল্ক হতে তারা অব্যাহতি পাবেন। চলাফেরা এবং ভ্রমণের ক্ষেত্রেও তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। অনেক ক্ষেত্রে তাদেরকে কর দিতে হবে না, অনেক জায়গায় শুল্ক দিতে হবে না। চলাফেরার ক্ষেত্রে তারা বিশেষ ছাড় পাবে। যেমন একজন কূটনীতিবিদ তিনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিনা খরচে ভ্রমণ করতে পারবেন। এরকম বিশেষ বিশেষ কিছু সুবিধা তারা ভোগ করেন, যে সুবিধা রাষ্ট্রের অন্য নাগরিকদেরকে কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে কূটনৈতিক বিমুক্তি, এবং সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু কূটনৈতিক বিমুক্তি আছে, যেমন কূটনৈতিক যোগাযোগের সুবিধা। তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক যোগাযোগ প্রয়োজনে করতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হতে হবে না, তারা নির্বিঘ্নে সেটি করতে পারেন। সরকারি ফি তাদেরকে প্রদান করতে হয় না, তারা এ থেকে অব্যাহতি পান, এবং তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। গ্রাহক রাষ্ট্রের আইন থেকে অব্যাহতি তারা পান। কূটনীতিবিদগণের যাবতীয় দ্রব্যাদি তল্লাশি থেকে অব্যাহতি, অর্থাৎ তারা যে বাসভবনে থাকবেন, তাদের যে দ্রব্য সামগ্রী আছে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবেন, এগুলির উপর কোনো তল্লাশি হবে না, যেটা কিন্তু আমাদের সাধারণ নাগরিকের ক্ষেত্রে করা হয় বা হতে পারে, রাষ্ট্র প্রয়োজনে সেটি করতে পারে, কিন্তু কূটনীতিবিদদের ক্ষেত্রে সেটি করা হবে না। এটি হচ্ছে তার বিশেষ একটা সুবিধা। এছাড়াও তিনি ব্যক্তিগত চাঁদা কখনো দিবেন না, তিনি চাঁদা থেকে অব্যাহতি পেয়েছেন। অর্থাৎ এই যে কতগুলো আমরা সুযোগ সুবিধা দেখলাম, যেগুলোকে আমরা বলি কূটনৈতিক বিমুক্তি, যেটি একজন কূটনীতিবিদ হিসেবে তিনি এই সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকেন বা পেয়ে থাকেন, যেগুলিকে আমরা বলি কূটনৈতিক বিমুক্তি বা কূটনৈতিক ইমিউনিটিস। তো শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, বৈদেশিক নীতি পরিচালনায় কূটনীতির ভূমিকা। এই যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বা সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কূটনীতিবিদের কী ভূমিকা রয়েছে, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে এই বিষয়টি একটু শেয়ার করি। প্রথমত তিনি কী করেন, উপস্থাপন করেন। একটা রাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি, সম্পদ, চাহিদা, ভাবমূর্তি, এই সকল কিছু কিন্তু একজন কূটনীতিবিদ অন্য রাষ্ট্রে উপস্থাপন করেন। এটি বৈদেশিক নীতি পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি একজন যত দক্ষ কূটনীতিবিদ হবেন, তত চমৎকারভাবে তিনি অন্য রাষ্ট্রের কাছে নিজ রাষ্ট্রের সকল কিছু উপস্থাপন করতে পারবেন। অত সুন্দর করে, মানে ততটাই সুন্দর করে তিনি করতে পারবেন। অর্থাৎ উপস্থাপনা কৌশল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আলাপ আলোচনা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আলাপ আলোচনা। অর্থাৎ একজন কূটনীতিবিদ কী করবেন, অন্য রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করবেন, এবং এই আলাপ আলোচনার মাধ্যমে তিনি কী করবেন, নিজ রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে বা বৈদেশিক নীতিকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এবং সেই সম্পর্কিত আলাপ আলোচনা বা সকল কিছু নিয়ে রিপোর্ট প্রদান করবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করার চেষ্টা করবেন, কৌশল নির্ধারণে পরামর্শ প্রদান, জাতীয় স্বার্থের সন্ধান। এছাড়াও সমস্যা সমাধান করবেন বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে, নিজস্ব সম্পদের ব্যবহার, পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা। অর্থাৎ এই সকল কাজের ক্ষেত্রে একজন কূটনীতিবিদ
দক্ষতার সাথে কাজগুলি করবেন, নিজের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এবং সংস্কৃতি সব কিছুকে সামনে রেখে, এবং রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতিকে তিনি বাস্তবায়ন করবেন, এটি তার প্রধান টার্গেট থাকবে। এটি হলো একজন দক্ষ কূটনীতিবিদের কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমি কূটনীতি সম্পর্কে অনেক কিছুই আলোচনা করলাম। কূটনীতি একটি গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক রাজনীতিতে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, যে প্রশ্ন হতে পারে বা যে ধরনের হতে পারে সেরকম যে একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। ডিপ্লোমেসি শব্দের অর্থ কী আশা করছি তোমরা সবাই পারবে। কূটনীতির জনক কাকে বলা হয়, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা, কূটনৈতিক বিমুক্তি কী, কূটনীতি কাকে বলে, আধুনিক যুগে কূটনীতিবিদদের কার্যাবলী আলোচনা করো। এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। তো তোমরা যদি একটু ভালো করে স্টাডি করো, তোমাদের যে বই আছে সে বই একটু ভালো করে পড়ো, তাহলেই আমার মনে হয় যে কূটনীতির থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাসটা মোটামুটি আমি একটু দীর্ঘই নিলাম, তোমরা একটু স্টাডি করলেই তোমাদের কাছে সহজ হবে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে অন্য ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।